নিয়ামত ছোট্ট একটি শব্দ, তবে নিয়ামত মানে সব সময় পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়াও কিন্তু নিয়ামত, যেটা কিনা আমরা যারা মানুষ আছি সেটা সহজেই বুঝতে পারি না। তবে আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ, সব কিছুই উত্তম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সাধারণত একটি মেয়ের স্বপ্ন থাকে সুন্দর একটি সংসার হবে, সুন্দর একটি পরিবার হবে, সুখে শান্তিতে সে সংসারটা সে কাটিয়ে দিতে পারবে, যতদিন বেঁচে থাকবে সবাইকে নিয়ে একসাথে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করে। সেই স্বপ্নটা কোনো মেয়ের জীবনে হয়তো পূরণ হয়, আবার কোনো মেয়ের জীবনে হয়তো পূরণ হয় না। তারপরেও সংসারে যত দুঃখ, যত কষ্ট বা যত ঝামেলায় থাকুক না কেন, যত সমস্যায় থাকুক না কেন, সে সংসারটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন অতিবাহিত করতে চায় এবং সারাটা জীবন কাটিয়ে দিতে চায়। সেই সংসারটাকে ঘিরে সে স্বপ্নের জাল বুনতে থাকে। তো সেই সংসারের জন্য আজকে কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সকালবেলা উঠে আমি খুদের ভাত রান্না করেছি, ডিম বোনা করেছি, এখানে গরুর কাবাব ভেজে নিয়েছি, তার সাথে কিছু আমও কেটে নিয়েছি। খুদের ভাতের সাথে আজকে কোনো ভর্তার আয়োজন করিনি, কারণ আমার বাসায় একজন গেস্ট ছিল, কিন্তু সে ভর্তা খেতে পারে না, যার কারণে কোনো ভর্তার আয়োজন করিনি। সাথে লেবু কেটে দিয়েছিলাম। তো এরকম সিম্পল আয়োজনে সকালে নাস্তাটা আলহামদুলিল্লাহ করে নিয়েছি। তো আমার সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি, যেটা আমার খুব খুব দরকার ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে জিনিসগুলো কিনবো, কেনা হচ্ছিল না। তো হঠাৎ করে একজন কিছু টাকা গিফট দিয়েছে, সেখান থেকে ভাবলাম যে আমি এগুলো কিনে নিয়ে আসি। এদিকে দেখুন আমার মেয়ে টানাটানি শুরু করে দিয়েছে, সে হাতে নিবে। আমি বললাম যে মা দাঁড়াও, আমি একটু দেখিয়ে নিই। তো এই যে আমি তেলের জারটা কিনেছি, জারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটা কিন্তু কাচের না, কাচের জারগুলো অনেক সুন্দর, তবে আমি ইচ্ছা করলে কিনতে পারতাম, তবে কিনিনি। আমার কাছে কাচের অয়েল জারগুলো খুব রিস্ক মনে হয়, হাত থেকে পড়ে যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর হাত থেকে যে কোনো সময় যদি পড়ে যায় তাহলে তেলগুলো উঠানো অনেক কঠিন হয়ে যায়, বা উঠানোও যাবে না, একদমই নষ্ট হয়ে যাবে। তাছাড়াও আমার কাজ অনেক তাড়াহুড়ো করে করি, আস্তে ধীরে কাজ করতে পারি না, সেজন্য আরেকটু বেশি রিস্ক মনে হয়। তো এত রিস্কের ভিতরে আসলে কিনতে যাইনি। আমি চাচের মতো এরকম একটা অয়েল জার পেয়েছি, সেজন্য কিনে নিয়েছি। তার সাথে ছোট ছোট কয়েকটা বক্স কিনেছি সস রাখার জন্য। এগুলোর মধ্যে সস দিয়ে জোনাইনাকে টিফিনে দিয়ে দিতে পারবো। এই বক্সগুলো আসলে আরেকজন আপু নিচ্ছিল, তো ওনাকে দেখেই আমার নেওয়া। এখানে আমি বেস্ট বাই থেকে আরও কিছু জিনিস নিয়েছি। এখানে কয়েকটা কিচেন টাওয়েল আছে, সবগুলো কিচেন টাওয়েলের কালার অসাধারণ সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। এই ছোট্ট কিচেন টাওয়েলগুলো ধরতে অনেক বেশি ভালো লাগে, আর এগুলো দিয়ে কোনো কিছু পরিষ্কার করতে গেলে খুব সুন্দর পরিষ্কার হয়। তার সাথে যদি পানি মোছা যায়, পানিটা খুব সুন্দর করে চুষে নেয়। আচ্ছা আপুরা, আজকে আমার বয়সটা কেমন লাগছে আমি জানি না। যখন বয়সটা দিতে বসেছি তখন থেকেই গলাটা কেমন কুসকুসে কাশি হচ্ছে। গরম পানির সাথে নিয়ে বসেছি, গরম পানি কাচ্ছি আর বয়সটা দিচ্ছি। জানি না হয়তো আমার বয়সটা কেমন লাগছে, যেমনই লাগুক না কেন সেটা আপনারা সুনজর দৃষ্টিতে দেখবেন। তো ননস্টিকের পাতিল আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি, তার কারণ হচ্ছে নিচের দিকে লেগে যায় না। ননস্টিকের পাতিলে আমরা যাই রান্না করি না কেন, নিচের দিকে লেগে থাকার ভয়টা থাকে না। তো এখানে আমি 24 cm একটি ফ্রাই প্যান কিনেছি। ফ্রাই প্যানটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আমি যতটুকু জানি ননস্টিকের পাতিল বা যে কোনো পাতিল কিনতে গেলে কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়। তার ভিতরে এই যে সাইডটা দেখছেন, এই সাইডটা কিন্তু অনেক মোটা, আর এই ধরনের পাতিলগুলো একটু ভারী হয়ে থাকে। তাছাড়া ভালোভাবে ব্যবহার করতে পারলে অনেক দিন পর্যন্ত টেকসই হয়, ভালো থাকে। এখানে আমি 2 লিটারের পাতিলটা কিনেছি। আরেকটা জিনিস লক্ষ্য রাখা ভালো, এই যে নিচের দিকটা আমি যে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু অনেকটা মোটা থাকার কারণে সহজে কোনো খাবার লেগে যাবে না। আজকে আমি যা যা কিনেছি আর যা যা দেখাচ্ছি সবগুলো প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি। এই তো এই পাতিলটা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে আমি দেখিয়ে দিলাম। কোনো আপু দেখে যদি প্রশ্ন থেকে যায় যে কত টাকা দিয়ে নিয়েছি, সেজন্য আসলে আমি প্রাইস সহ আজকে দেখিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে একটি কথা বলতে ভুলেই গিয়েছি। এখন পর্যন্ত যারা এই ভিডিওতে একটি লাইক দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। সংসারের জিনিস কে না পছন্দ করে, সংসারের জিনিস কিনতে বা কেউ গিফট দিলে, কাউকে গিফট দিতে সবার কাছেই কিন্তু ভালো লাগে।
তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। সংসারের জিনিস কিনতে আমারও অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আরেকটা জিনিস কিনে নিয়ে এসেছি। এই পাতিলটা আমি অনেকেই ব্যবহার করতে দেখেছি, দেখে আমার কাছে ভালো লেগেছে। তো বেস্ট বাইয়ে গিয়ে দেখলাম যে আসলে পাতিলটা ভালো লাগার মতো। তো এখানে আমি 26 সিএমের একটি পাতিল কিনেছি, আর এটার দামটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আশা করি কারো কাছে দাম নিয়ে কোনো কনফিউশন থাকবে না। মাত্র যে পাতিলটা আমি দেখিয়েছি, আমি যেখান থেকে এনেছি তার দামটা তো দেখিয়েছি। তো আমি নতুন একটি আরএফএল দোকানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে এটার দাম ওটার তুলনামূলক একটু কম। তো এক এক জায়গায় হয়তো 100-200 এরকম টাকা এদিক ওদিক হতে পারে আমার মনে হয়। যখন দেখলাম যে দাম এখানে একটু কম, তখন কিন্তু আফসোস লাগছিল, এতক্ষণে তো আমি অন্য একটি আরএফএল দোকান থেকে কিনেই নিয়েছি। তো কি আর করা। আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা হয়তো শুনেছেন যে আমার বাসায় গ্যাসের খুবই প্রবলেম হচ্ছে। বিশেষ করে কুরবানি ঈদের পর থেকে গ্যাস একদমই থাকে না। মানে কুরবানি ঈদের পরে আমি বাড়ি থেকে এসে দেখলাম যে একদমই গ্যাস থাকে না, সকালেও গ্যাস থাকে না, রাতেও গ্যাস থাকে না। গ্যাস আসে অনেক রাতে, তো যখন আসে তখন কিন্তু মানুষের ঘুমের সময় হয়ে যায়। তো ইন্ডাকশানে কিন্তু সব পাতিলে রান্না করা যায় না। এই দুইটা পাতিল আমার অনেক বেশি দরকার ছিল। আগে বলেছি আমার অনেক দিন থেকে এই পাতিলগুলো কেনার দরকার ছিল, আমি কিনবো করে কেনা হচ্ছিল না। তো এরকম সমস্যা, তার উপরে আমি গিফট পেয়েছি, তো কাপে কাপে মিলে গিয়েছে, সেজন্য কিনে নিয়ে আসলাম। কয়েকদিন আগে একটি কমেন্ট পেয়েছিলাম, একজন আপু আমাকে লিখেছিল যে আমি নাকি সংসারী। আমি সংসারী কি না তা জানি না, তবে সংসারী হওয়ার চেষ্টা আমি করছি। ভয়েস দেওয়ার সময় আশপাশ থেকে অনেক বিকট আওয়াজ আসতে পারে। আশা করি আপু ভাইয়েরা যে আমার ভিডিওটা দেখছেন না কেন, সেটা আপনারা সুনজর দৃষ্টিতে দেখবেন। তো ঘরে নতুন পাতিল এসেছে, সেই পাতিলে রান্না হবে না তা কী করে হয়? নতুন পাতিলে রান্না করতে কী যে মজা, আমরা যারা গৃহিণী তারাই বুঝি। নতুন পাতিলে রান্না করলে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ সৃষ্টি হয়। তো সেই আনন্দ নিয়েই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো নতুন পাতিলের মধ্যে আজকে আমি দামি মাছটাই রান্না করছি, ইলিশ মাছ রান্না করছি। রান্না যেভাবে বসানো হয় সেভাবে বসিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, এখানে আদা রসুন বাটা দেওয়া যেত, তবে আমার কাছে নেই। এখন অনেকটা বেজে গিয়েছে, তাড়াহুড়ো করে আমি রান্নাটা সেরে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাও যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলোও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছটা খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লেগেছে। এই তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম, এখন আমি কাঁচকলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে টিশিয়ে কলাটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আমার এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার ভিডিওটা দেখছেন, তবে যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এদিকে কাঁচকলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন কলাগুলো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, আর পানিটাও হালকা শুকিয়ে যাবে, সেই মুহূর্তে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিব। ইলিশ মাছ খেতে সবার কাছে ভালো লাগে, তো যাদের কাছে ভালো লাগে না আমি জানি না এই ইলিশ মাছ কেন তাদের কাছে ভালো লাগে না। শুনলে আসলে আমার কাছে অনেকটা অবাক মনে হয়। তার সাথে সাথে এটাও ভাবি সবার রুচিবোধ তো একরকম হয় না। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরের যে যাবতীয় কাজ আছে সেগুলো শেষ করে গোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে যখন কাপড়গুলো বারান্দায় নাড়তে এসেছি, তখন হঠাৎ করে আমার চোখটা পড়ে গেল এই পুদিনা পাতার গাছের উপরে। যদিও আগে থেকে দেখছিলাম, তবে এই মুহূর্তে মনে হচ্ছিল যে এখানে আমি শুকনো ডালগুলো ফেলে দেই। অনেকের ভিডিওতে দেখেছি যারা যারা ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছেন, আসার পরে অনেক গাছে মরে গিয়েছে। তবে আমি তো এক সপ্তাহের মতো ছিলাম, আমার তেমন কোনো সমস্যা হয়নি। আমার গাছগুলো আসলে সবগুলোই ভালো ছিল, তবে এই গাছটা এরকম বেহাল অবস্থা হয়ে গিয়েছে। দেখে খুব মায়া লাগছিল। আমি যেদিন রাতে এসেছি, অনেক রাতে তো এসেছি, আসার পরে আমি প্রথমেই গাছগুলোতে পানি দিয়েছিলাম।
এসে দেখি এই বারান্দার গাছটা অনেকটা মরে গিয়েছে। আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম, এতটাই পানি দিয়েছি, পরে দেখলাম যে নিচ দিয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। দেখি খুবই খারাপ লাগছিল। তবে এটাও একটা সান্ত্বনা, বারান্দায় যে আরও গাছ ছিল, অন্য বারান্দায় যে গাছগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, সবগুলো ভালো ছিল। এটাও ঠিক হয়ে যাবে, কয়েকদিন ঠিক মতো পানি দিলে, যত্ন নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাছটা আমি ছাদ থেকে নিয়ে এসেছি। যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু খুব সুন্দর চুল ছিল, আর দেখুন এখন কিন্তু একদম টাকলা হয়ে গিয়েছে, মনে হচ্ছে কয়েকটা চুল ঝুলে আছে, কেমন জানি লাগছে। যাই হোক, এসেছিলাম কাপড় নাড়তে, আসার পরে এখানে গাছটা পরিষ্কার করে নিলাম। এক কাজ করতে এসে অন্য একটি কাজ করে ফেলেছি। তো এই বারান্দায় কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ আসে। তার সাথে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে, আকাশটা একদম ঝিকমিক ঝিকমিক করছে। তো আকাশটা একটু দেখিয়ে দিলাম, আকাশটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল, ভাবলাম যে আপুদের সাথেও শেয়ার করে ফেলি। আশা করছি আকাশটা দেখে আপনাদের কাছেও ভালো লাগছে। এখন চলে এসেছি একদম বিকালে নাস্তার আয়োজন করব, যার কারণে এখানে আমি কিছু সবজি বের করে নিয়েছি। আর সবজিগুলো সবগুলোই আমার ফ্রোজেন ছিল, দেখতে পেয়েছেন। বাসায় তেমন কোনো সবজি নেই, তো কি করব, ফ্রোজেন এগুলোই বের করে নিয়েছি। পাতিলের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো বেছে নিয়েছি। পেঁয়াজগুলো পাতিলে দিয়ে গিয়েছিলাম মেয়ের কাছে, মেয়ে আমাকে দেরি করিয়ে দিল। এদিকে দেখলাম যে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গিয়েছে, তো এসে তাড়াহুড়ো করে পানি দিয়ে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। সাথে যে সবজিগুলো বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, শুধু ক্যাপসিকামগুলো দেইনি। এই স্যুপ নুডলসটা বানাতে অনেকক্ষণ সময় লেগেছে, কারণ গ্যাস নেই, অল্প অল্প গ্যাস আছে, সেই গ্যাসে কিন্তু আমি এই নুডলসটা করে নিচ্ছি। সবজি আর হচ্ছে নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি যে মশলাটা ছিল নুডলসের সেটা দিয়ে দিয়েছি, সাথে কিছু সস দিচ্ছি। কী কী সস দিচ্ছি সেগুলো কিন্তু অল্প অল্প করে দেখিয়েও দিচ্ছি। চুলার মধ্যে গ্যাস থাকলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর যদি গ্যাস না থাকে রান্না করতে খুবই বিরক্ত লাগে। আমার সাহেব বলল যে কি একটা কারণে এই গ্যাসের এই সমস্যাটা হচ্ছে, আবার নাকি ঠিক হয়ে যাবে। তবে পুরোপুরি ঠিক হবে না সেটা অন্তত বুঝে গিয়েছি। আপনাদের ভাইয়া এই স্যুপ নুডলসটা অনেক বেশি পছন্দ করে। সাহেব যেহেতু পছন্দ করে, মাঝে মাঝে এই স্যুপ নুডলসটা রান্না করার চেষ্টা করি। আমার কাছে এই রান্নাটা অনেক বেশি সহজ মনে হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু দিয়ে আমি ডিম দিয়ে দিয়েছিলাম, ডিম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমি সার্ভ করেছিলাম, তবে সেটা আর ভিডিও করিনি। সেই সকালে দুধ বের করে রেখেছিলাম, আর এই দুধটা এখন জাল করে নিচ্ছি। এখন যতটুকু গ্যাসে থাকুক না কেন, একটু পরে এটাও চলে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে দুধটাও জাল করে নিচ্ছি। গাছের আম তো শেষ, এখন কিনে কিনে খেতে হবে। তো আপনাদের ভাইয়া কিছু আম এনেছিল, সেই আমগুলোই আমি ঝুড়িতে গুছিয়ে রাখছি। ওই দিন এমএন ব্লগের আপু বলছিল যে আম ওনার কাছে অনেক বেশি পছন্দ, সারা বছর যদি আম থাকতো তাহলে নাকি ভালো হতো। আসলে আম আমার কাছেও ভালো লাগে, সারা বছর যদি থাকতো তাহলে সত্যিই ভালো হতো। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।